সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্টস বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার আহসান। আমরা বিশেষ করে এই রমজানে যারা ক্যান্সারে আক্রান্ত অথবা রোগটি মাত্র নির্ণীত হয়েছে বা চিকিৎসা পেয়েছেন তাদের রোজা প্রসঙ্গটি কিভাবে আসতে পারে সেটি সংশ্লিষ্ট নিয়ে কথা বলবো। একই সঙ্গে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার যে অগ্রগতি এবং যারা কেমোথেরাপি পেয়ে থাকেন বিভিন্ন সময়ে তার যে প্রাসঙ্গিক ক্রমে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এবং সমাধান নিয়েও আমরা কথা বলতে চাই। এবং এই ক্যান্সার একটি ব্যয়বহুল চিকিৎসা, সেটিকে কিভাবে আসলে আরেকটু সহজলভ্য করা যায় সবার কাছে, সে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচকে জানতে চাইবো। আমাদের এই প্রসঙ্গে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডাক্তার ইসলাম ইউ চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, মেডিকেল অনকোলজি বিভাগ, আহসানে মিশর ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। আপনাকে স্বাগত ডাক্তার চৌধুরী। আমরা আসলে শুরুতে বলছিলাম যে ক্যান্সার একটা সময় খুব ভীতিকর একটি নাম ছিল, বলা হতো যে এর কোনো অ্যান্সার নেই, কিন্তু এখন কিন্তু অনেক অ্যান্সার আছে এবং আপনারাই সেই অ্যান্সারগুলো দিচ্ছেন প্রসঙ্গক্রমে। কেমোথেরাপি যে অনকোলজি নিয়ে কাজ করছেন তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। ক্যান্সার রোগীরা বিশেষ করে যখন মানসিকভাবে ভেঙে পড়ে, যখন তারা শুনে যে তারা আক্রান্ত হচ্ছে, এবং এমনিতে বাংলাদেশি মানুষ ধর্মভীরু এবং রমজানকে তারা উদযাপন করতে চান, রমজান রাখতে চান, ক্যান্সার রোগীরাও রোজা রাখতে চায়, তাদেরকে আপনারা অনুমতি দেন কিনা? রোজা থাকাকালীন যদি ট্রিটমেন্ট চলতে থাকে এটা বন্ধ করতে পারবো না, এটা বন্ধ করা যাবে না, একদম তার ট্রিটমেন্ট চালিয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড হলো যে আমরা কেমোথেরাপি দিয়ে থাকি, টার্গেটেড থেরাপি দিয়ে থাকি, আমরা ইমিউনোথেরাপিও দিয়ে থাকি, কিন্তু ক্যান্সারের কেমোথেরাপি একটা ভয় আছে সবার কাছে। যে ভয়টা হলো এই যে ক্যান্সার হয়েছে আমি শেষ, এটা একটা ফোবিয়া। ক্যান্সার একটু আগে বলছেন যার নাই অ্যান্সার, এখন আর সেইটা না, এখন অ্যান্সার আছে, বাট ডিফিকাল্ট ইজ আওয়ার কান্ট্রি যে তারা আসে অ্যাডভান্স স্টেজ। রাইট। কারণটা হলো আচ্ছা দেখছি এ করতে করতে ছড়িয়ে গেল, মোস্টলি আসে সেটাই। তখন আমি ক্লিয়ারলি বলি যে দেখুন, আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছি, অবশ্যই দেব, দেওয়ার পসিবিলিটি আছে, আপনার শারীরিক ক্ষমতা আছে ভালো রাখার জন্য, আমি ভালো করে দিতে পারবো না, কারণ ইটস টু লেট। আপনি যদি আগে আসতেন আমি গ্যারান্টি দিতে পারতাম। তখন পেশেন্ট বলে আমাকে যেটা ভালো সেটাই করুন। কেমোথেরাপি দিয়ে থাকি। তারপর কেমোথেরাপি দিলে আশেপাশের যে সেলগুলো আছে সেটা ক্ষতিকর হয়, সেই সেলগুলো মারা যায়। এটা আমাদের অন্য কোনো উপায় নাই যে আমি না মেরে ওনাকে দিতে পারবো। সো ট্রিটমেন্টের অপশনগুলো হলো কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, রেডিওথেরাপি অ্যান্ড ইমিউনোথেরাপি, যেটা লেটেস্ট এখন আসছে। কিন্তু আমাদের দেশ কিন্তু গরিব, খুবই গরিব আসলে। পেশেন্ট ইমিউনোথেরাপি বলি, কিন্তু তারা কয়জন আর নিতে পারে, অ্যাফোর্ড করতে পারে না তারা। আমি ঘর বিক্রি করে আসছি, আমি জমি বিক্রি করে আসছি, গরু বিক্রি করে আসছি, আমার আর কিছু নাই। আমি দেখছি সে ভালো হবে না, আল্লাহ তাআলা ভালো করার মালিক। তখন আমি তাকে বলি আপনি জমি বিক্রি করতে পারেন, কিন্তু ঘরের ভিটা বাড়ি বিক্রি করেন না, কারণ আমি জানি সে চলে যাবে। আপনার সংসারের লোক যারা আছে তারা কোথায় থাকবে, আপনি এই কাজটা করেন। এই আবেগের বশবর্তী হয়ে অনেকে হয়তো সেটিও হয়তো করেন। এটি তো আমরা জানবো স্যার, কিন্তু তার আগে একটি কথা জানতে চাই যে এরা যদি রোজা রাখতে চান আপনাদেরকে, তারা মানে কেমোথেরাপি পাওয়া অবস্থায় তো রোজা রাখার আসলে প্রাসঙ্গিকতা নেই, কিন্তু অন্য সময় রাখতে পারবেন? অন্য সময় রাখতে পারবে, এটা অসুবিধা হবে না। কিন্তু কিছু কিছু খাদ্য আছে ওগুলার থেকে একটু দূরে থাকে। আমরা সেই প্রসঙ্গেই জানতে চাচ্ছিলাম যে খাদ্য প্রসঙ্গে বিশেষ করে যে অনেক সময় ক্যান্সার রোগীদের খাদ্যাভ্যাসটি নিয়ে অনেক ধরনের আমরা ডায়ালেমায় ভুগি।
বা অস্বস্তিতে ভুগি যে কী খাবে, কী খেলে ক্যান্সার প্রতিরোধ করা যাবে বা কী খেলে খেতে হবে, এই ক্যান্সার রোগীদের খাবার দাবার নিয়ে এটি নিয়ে কিন্তু ব্যাপক বিস্তর গবেষণা হচ্ছে। অনেকেই বিভিন্ন দেশে দেখা যাচ্ছে শুধু খাদ্যকে প্রভাবিত করে অনেকে ক্যান্সারের চিকিৎসাকে প্রভাবিত করার চেষ্টা করেন। এই খাদ্যাভ্যাসটি নিয়ে আপনাদের মতামতটি কি, আপনারা কি বলে থাকেন? দেখুন, ক্যান্সার সেলগুলো গ্লুকোজ খায়, গ্লুকোজ খেয়ে তারা বেঁচে থাকে। এখন গ্লুকোজটাকে যদি আমি বন্ধ করে দিতে পারি, যেসব খাদ্যে আছে সেটা পরিহার করতে হবে, আচ্ছা, তাহলেই সে মারা যাবে। আর যদি আমি গ্লুকোজ দিই থাকি, তারা সতেজ হয়ে উঠবে। এখান থেকে আমাদের এই খাদ্যগুলা যেটার মধ্যে গ্লুকোজ নেই সেগুলি আমাদের বেছে নিতে হবে। যেমন ধরুন গাজর, ক্যারট খেতে পারে, বুঝছেন? ক্যারট খাওয়াটা শুধু এই ক্যান্সার সেলকে মারবে না, শরীরের ক্যারোটিনে আছে সেটা তাকে এটাকেও বাড়াবে। সহজ করে তুলবে, শরীরকে দিতে পারবে। এখন আমরা যদি সেই জিনিসগুলো, যেমন ধরেন ক্যান্সার সেল কি খায়, সাদা ভাত খাবে, সাদা রুটি খাবে, আলু খাবে, এগুলার থেকে দূরে রাখতে হবে তাকে। এগুলার থেকে দূরে রাখলে তারা নিস্তেজ হয়ে পড়ে, বুঝছেন? এখন যদি আমি তাকে ওগুলা সাপ্লাই দেই, সে তো সতেজ হয়ে উঠবে। এইদিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে খাদ্যটা আমরা কি খাচ্ছি, নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ কিভাবে করছি। অনেকে দেখা যাচ্ছে বিটরুটের ব্যাপারে অনেক বলে থাকেন যে এটি শরীরের জন্য ভীষণ মানে বিটও উপকারী। খেতে পারে, আসলে বিটও সেই খেতে ধরনের পারে। জি, এই জুস অনেক দেখি যে বেশ প্রচলিত হচ্ছে আজকাল। জি, জুস হচ্ছে যে আমি আমি নিজে ব্যক্তিগতভাবে বাইরের জুস খাবো না, বাইরের ফ্রুট খাবো না। কার্বাইড আছে না কি আছে, কি করতেছে জানি না, এই ভয়ে আমি ওখানে টাচ করি না। সো এইসব মুক্ত যদি খাবার সে যদি আনতে খেতে পারে পারে, তাহলে তাহলে খাবে সে আর খেতে কি, আমি এটা বলবো। একই সঙ্গে আমি একটু প্রসঙ্গে জানতে চাই, প্রোটিনের বিষয়টিকে আপনারা ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন। হ্যাঁ, বিশেষ করে হোয়াইট এগ, যে মানে একদম প্রোটিন যেটা অ্যালবুমিন রয়েছেন হ্যাঁ। সেটি। এই প্রসঙ্গে আর কি কি ধরনের প্রোটিন তারা গ্রহণ করতে পারেন এবং হাই ডাইট প্রোটিন দরকার সবসময় রোগীর জন্য? অনেক সময় দরকার হয়ে পড়ে, না হলে আপনার অ্যালবুমিন কমে যাবে, তখন আবার আরেকটা অ্যালবুটিন দিতে হয়। একটা মেডিকেশন আছে, অ্যালবুটিনে অনেক দাম, দাম অনেক। প্রচুর দাম। কজনে অ্যাফোর্ড করতে পারে বলেন? আমার এক পেশেন্ট এসে বলতেছে, আমি বললাম জাকাত নাই, আমার শেষ হয়ে গেছে, আমার পুর ফান্ডে নাই। কয়েক আপনি তো দেন, আপনি দেন। আমি কোত্থেকে জানলেন আমি দেই? হ্যাঁ, বলে না আপনি দেন, আমি জানি, কিন্তু তাকে দেওয়া সম্ভব হয়নি। তার তার অ্যাবিলিটি আছে। আছে। হ্যাঁ, এখন যার অ্যাবিলিটি নাই তাকেই আমি দেবো। না, খুবই স্বাভাবিক কথা। এবং এই হ্যাঁ। প্রসঙ্গে ক্রমে আমি হয়তো আসতাম যে আসলে এই মানে কেমোথেরাপি এবং এই রেডিওথেরাপি বা ক্যান্সার চিকিৎসাটি আসলে তুলনামূলকভাবে ব্যয়বহুল। যে অবশ্যই। ওষুধপত্রগুলো লাগে এটি তো আসলে খুব একটা সিঙ্গেল ডোজ নয়, এটি একটা ধারাবাহিক একটি প্রক্রিয়া। কেমোথেরাপি আমরা 6টা সাইকেল দেবই। 6টা সাইকেল দিতে এখন প্ল্যান করা আছে আফটার কেমোথেরাপি তার রেডিয়েশন থেরাপি Radiation দিতে therapy হবে। লাগবে। রেডিয়েশন থেরাপির বিভিন্ন প্যাকেজ আছে, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 2 লাখ, 1.5 লাখ। ওইখানে যে উনি চয়েস করবে যে আমি এটা নেব, ওনার ফাইন্যান্সিয়ালের উপর নির্ভর করে। কিন্তু বলে দিই, আপনি যেটা নেবেন সেখান থেকে সরতে পারবেন না, তাহলে মুশকিল হয়ে পড়বে। কিন্তু এই প্রসঙ্গে আমি জানতে চাই যে মানুষ যেহেতু ক্যান্সার চিকিৎসা করে অনেকেই দেখা যাচ্ছে যে সর্বশান্ত হচ্ছে এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচারটি অনেক বেশি এই ক্ষেত্রে, যে অনেকে ভিটে বাড়ি বিক্রি করে, অনেকে গরু বিক্রি করে তারপরে আপনাদের কাছে আসছে যে ক্যান্সার চিকিৎসার জন্য। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট এবং প্রাইভেট, এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা এই ধরনের কোনো ব্যাপারগুলো এবং ব্যক্তিগত পর্যায়ে বা যারা নাকি উচ্চবিত্ত রয়েছেন তাদের এগিয়ে আসার বিষয়টিকে আসলে আমাদেরকে কতখানি উৎসাহিত করছে আমাদের ক্যান্সার রোগীদেরকে, তারা কি এগিয়ে আসছেন কিনা? বিশেষ করে আপনি যে আসানে মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল রয়েছেন, এটা ট্রাস্টের আন্ডারে, সেখানে আন্ডার প্রিভিলেজড পেশেন্টরা যারা নাকি সামর্থ্যবান নয়, তারা আসলে কতখানি সুরক্ষা পাচ্ছে? আমার পেশেন্ট সব গরিব, রিয়েলি পুয়ার। আমি বলেছি যতটুকু পারি আমি করে দিই, নিজের পকেট থেকে হইলেও করে দিই, আমি ফিরে দিতে চাই না। জি, বুঝছেন? এবং আসানে মিশন ফিরে দিতে চায় না।
তারা বলে না যেভাবেই হোক দেন, আমাদের না হলে আমাদের কাছে লেখেন, যদি পারি আমরাও দিব। একদম। বুঝছেন, আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন ইজ ভেরি নাইস ম্যান, ইজ অ্যাবাউট 96 ইয়ার্স ওল্ড। ওকে। হ্যাঁ, ভেরি নাইস। এবং সে কাজ করে, সে কোনো অনারিয়াম নেয় না। বুঝলেন, যে ইসলাম আমার ওটা দরকার না, আমি এই বয়সে কি করব, আমি যেতে চাই। হ্যাঁ, মানুষের সেবার জন্য কিছু করতে চাই, কিন্তু ব্যয়বহুল, এটা সত্য। এটি সত্য। ক্যান্সার চিকিৎসার যে অর্থনৈতিক যে ব্যাকআপটি রয়েছে সেটি আসলে অনেক রোগীর জন্যই মেনটেন করা সম্ভব নয় যেটি রয়েছে। সেক্ষেত্রে আসেনে মিশনের মতো আরও অন্যান্য অনেক প্রতিষ্ঠান যারা আসলে ট্রাস্ট হিসেবে মানুষের সেবার জন্য এগিয়ে আসবে। ক্যান্সারের চিকিৎসা তো রোগীর সংখ্যা অনেক বাড়ছে, কিন্তু এগিয়ে আসার পরিমাণটা অত বাড়ছে না। এই প্রসঙ্গে কীভাবে আপনি আসলে ব্যাখ্যা করেন? দেখুন, বিত্তশালী যারা আছে তারা আসে না, এটা তো করার কিছু নেই আমাদের। এবং তারা যখন ট্রিটমেন্ট নেয়, আমাদের দেশে তো নেয় না এনি ট্রিটমেন্ট, জি, দে আর গোয়িং টু দ্য ফরেন কান্ট্রি। হ্যাঁ, সুতরাং তাদের ওই মাথা ব্যথাটা আমার মনে হয় নাই। হ্যাঁ, বেকন ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা মাত্র কোম্পানিকে, পায়োনিয়ার, কিন্তু উনি এই রিস্ক নিয়ে এই কেমো মেডিকেশনগুলো স্টার্ট করছে। হয়তো উনি চিন্তা করেছে যে আমার প্রফিট হোক বা না হোক আসে যায় না, আমি একটু সেবা দেই, আমি চিন্তা করছি আর কি। জি। হ্যাঁ, উনি প্রয়াত, আমি আত্মার মাগ ফেরত চাচ্ছি তার। সো বড় বড় যারা আছেন, ধরেন না কার কথা বলে উল্লেখ করব না, মেডিকেশন যারা তৈরি করছে, কেমো ড্রাগ তারা তৈরি করছে, তারা কি দাম কমাচ্ছে? না, তাদের প্রফিট কিন্তু তারা নিয়ে যাচ্ছে, সেটি তারা কিন্তু কমাতে পারে। আমি অনেকবার বলি, আপনারা এত প্রফিট না করে একটু কমে দেন না ভাই। সেটাও তো এক ধরনের কন্ট্রিবিউশন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানুষের ওষুধগুলো তাদের সীমার মধ্যে চলে আসে, সীমার মধ্যে নাগালের আসে। মধ্যে চলে আসে। তাদের বিজনেস তারা ঠিকই করতেছে। কিন্তু এখন এমন এক পেশেন্ট আসছে যে ওটার দুইটা রেট থাকে, একটা ট্রেড প্রাইস, একটা হলো রিটেল প্রাইস, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ম্যাক্সিমাম রিটেল প্রাইসে ধরেন না 20,000 টাকা, 16,000 টাকা আসছে, ট্রেড প্রাইজে হয়তো 2-3 হাজার কমে আসলো। তখন তাদেরকে অনুরোধ করি যে তুমি ট্রেড প্রাইজে দাও, এবং ওষুধটা তাদের তখন একটা নিয়ম আছে, তাহলে আমি ওষুধ তার হাতে দিতে হবে, আমি কোনো ফার্মেসিতে দিতে পারবো না। বুঝতে পেরেছি, সরাসরি তাদের কাছে সরাসরি তাকে দাও। এমন সেটাও আপনারা অনেক সময় হ্যাঁ, সেটাও প্রায় করে থাকে যে হ্যাঁ দাও। তবু লোকটা চিকিৎসা পাবে না, এটা একটা পেইনফুল, মেনে নেওয়া কঠিন, ইটস ভেরি পেইনফুল। কিন্তু একটা পেশেন্ট চলে যাচ্ছে চিকিৎসা না পেয়ে, এটা আমি টলারেট করতে পারি না। একেবারে যথার্থ বলেছেন। আমরা আশা করছি যে আমাদের দেশের সরকার এবং যারা নন গভর্নমেন্ট রয়েছেন সবাই আসলে ক্যান্সার চিকিৎসার মানুষের সাহায্যার্থে এগিয়ে আসবে এবং ভবিষ্যতে নিশ্চয়ই এই যাত্রাটি আরও স্মুথ হবে, আরও মসৃণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে ক্যান্সার চিকিৎসার নানা রকম দিক নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে তাদের খাদ্যাভ্যাসটি, রোজায় তাদের জীবনাচরণ পদ্ধতি, এবং একই সঙ্গে যে অর্থনৈতিক যে ব্যাপারটি তাদের মধ্যে কাজ করে, যে বৈষম্যটি কাজ করে এবং বার্ডেন হিসেবে অনেক সময় চলে আসে, সে প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলেছি। নিশ্চয়ই যারা বিত্তশালী রয়েছেন তারা ক্যান্সার চিকিৎসার সহায়তায় এগিয়ে আসবেন এবং একসময় আমরা সবাই মিলে ক্যান্সারের মোকাবেলা করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।